দীপু ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে জনাব মোসাফফের, আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষামোদ বা ওভারকিল করা হয়েছে, আপনিও একই রকম মনে করেন কিনা? আমি শুধু আমার জায়গা থেকে সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা। আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন। হ্যাঁ, তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই। আম, কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন, এবং যেটার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল, কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুজিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়া, আমার মনে হয়, এটা ইংরেজি একটা শব্দ আছে, ওভারকিল। এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে, এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া, যে এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা। এটা দেখে আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে মানে তার মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা তারা ধরে নিয়েছে, এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে। এবং সেই জন্য তাকে যে তোষামোদ করা তাদের মধ্যে আছে, যে মানে যে খায়েশটা, সেই খায়েশটা এখন থেকেই তারা বের করে দিচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি দলের প্রকৃত নেতাকে দেশে থাকা প্রয়োজন, যেটা মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক দুদিন আগে বললেন যে তার আরও বেশি আগে ফেরা উচিত ছিল। এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন। এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে, কাজেই এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কাভার করবেন। বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না, যে 27 বছর জেলে ছিল, কেউ তাকে দেখেনি, কেউ তার কণ্ঠ শোনেনি। তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে, তাকে আপনি দেখছেন। এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য, কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে। কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করার, কিন্তু সেটাই তারা করেছে। কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির। দীপু ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে জনাব মোসাফফের, আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষামোদ বা ওভারকিল করা হয়েছে, আপনিও একই রকম মনে করেন কিনা? আমি শুধু আমার জায়গা থেকে সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা। আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন, সম্ভবত 71 টেলিভিশন, তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। ওটাও আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না? মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো, নাকি এটা ঠিকই আছে? মোসাফিরুজ ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরা যাতে ছোট মেয়েটা মারা গেল, আজকে বড় মেয়েটাও মারা গেছে, এটাও একটা স্টোরি হইতে পারতো। সেখানে সাইড লাইনে বিড়ালের স্টোরি হইতে পারতো। মানে সবগুলিকে অ্যাকোমোডেট করা, এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে, তাহলে যেটা হবে, আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত। তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনার আমলে এটাই করছো, এখন এটা শুরু করে এখন আবার ভারসাম্যের কথা বলো। ও আচ্ছা, আমরা এখন ক্ষমতা আসছি বা আসতে যাচ্ছি, এখন তোমাদের ভারসাম্য। এইটা আসলে মানে যেটা হয় আর কি, মানে পরাধীন হইলে থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পুরাই দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এক জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে, তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন সেই কাভারেজটাই চলতে থাকবে?
তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? তো এটা নিয়ে আমার ধারণা হচ্ছে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য, বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের, যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল। সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ। তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনি সারা দিন ব্যাপী যদি এটা করতে থাকেন তাহলে কেমনে হবে? সেটা তো উচিত না। তো ধরেন এটা আমরা করতে পারি, আমরা ধরেন ইউটিউব করি, ফেসবুক করি, আমাদের ইস্যু এটা, আমাদের সংক্ষিপ্ত কয়েকটা কন্টেন্ট দেবো, আমরা সীমাবদ্ধ থাকি। আমরা শেষ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসলে আপনাদের দুজনের কাছে একটা ক্রিস্টাল বল থাকার প্রয়োজন হবে। আমার মনে হয় যে একটা ক্রিস্টাল বল হয়তো আছে সাবির ভাইয়ের কাছে এবং দীপু ভাইয়ের কাছেও একটা আছে। তিনটা প্রশ্ন। দীপু ভাই, নির্বাচন ঠিক সময়, সাবির ভাই, নির্বাচন ঠিক সময় হবে কিনা, অর্থাৎ ঘোষিত 12ই ফেব্রুয়ারি, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সুষ্ঠু মানে যতটা সুষ্ঠু, মানে আমরা তো আসলে রাতের ভোট, অমুক ভোট তমুক ভোট দেখি, ওর কাছাকাছি কিছু হবে কিনা, এবং কে বিজয়ী হবে? সাবির ভাই। প্রথম প্রশ্ন, হ্যাঁ আমার মনে হয় 12 তারিখে ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা হবে, যেহেতু এখন তারেক রহমান দেশে ফিরে এসছে, এখন আর কোনো এটাকে পেছানোর কোনো অজুহাত আর থাকবে না। দ্বিতীয়ত, সুষ্ঠু মানে রাতের ভোট তো হবে না, কিন্তু আমার মনে হয় না এই নির্বাচনটা আমরা সুষ্ঠু এবং অবাধ বলতে যা বুঝি সেরকম হবে। এখানে অনেক গন্ডগোল, অনেক গ্যাঞ্জাম হবে, এবং এটাকে সুষ্ঠু রাখতে হলে যে ধরনের আয়োজন দরকার, যে ধরনের দক্ষতা দরকার, এটা সরকারের আছে বলে আমার মনে হয় না। তারা দুটা পত্রিকা, ঢাকা শহরে দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া ঠেকাতে পারে না। তারা সারা দেশে 300 আসনে নির্বাচন করবে সুষ্ঠুভাবে, এটা আমি মনে করি না। আর তৃতীয়ত, এটা বিএনপিরই জয় হবে, কারণ বিএনপি ছাড়া আর কোনো দল সারা দেশে এনাফ আসন পাওয়ার মতো অবস্থানে নেই। থ্যাংক ইউ। বিজয়ী হবে এটার প্রসঙ্গে যদি আপনি আরেকটা লাইন বলতেন, যে আপনি কি মনে করছেন যে এইটা যদি আবার একটু বলতেন, কারণ আমরা রিসিপশনটা একটু খারাপ পাইছি, যে কে বিজয়ী হবে এই প্রসঙ্গটা। হ্যাঁ, আমি নিশ্চিত, আমি জাস্ট মনে করি না, আমি নিশ্চিত যে এই নির্বাচনে বিএনপি জয়ী হবে, কারণ তারা ছাড়া আর কোনো দল সারা দেশে 300 আসনের মধ্যে এনাফ সিট পাওয়ার যোগ্যতা রাখে না বা ওই অবস্থানে নেই। ওকে, আপনাকে ধন্যবাদ সাবির ভাই। আমি একটু দীপু ভাইয়ের কাছে একই প্রশ্ন, ক্রিস্টাল বল কোশ্চেন হচ্ছে যে নির্বাচন ঠিক সময় হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, কে বিজয়ী হবে? নির্বাচন সঠিক সময়ে হবে, নির্বাচন সুষ্ঠু হবে না, আর বিএনপি বিপুলভাবে জয়ী হবে। আচ্ছা, তাদেরকে ছেড়ে তাদের নেত্রীরা চলে গেছেন বিদেশে, তারাই তো এখন মজলুম, যদি মজলুম হন, এবং তাদের নেতা নেত্রীর কারণে যারা এখন বিদেশে আরাম করে আছেন। যাই হোক, আমি একটু দীপু ভাই আপনার মন্তব্য একটু শুনতে চাই। আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধর প্রশ্নটা যেটা আমরা দর্শকদের করেছিলাম, সেটার ব্যাপারে আপনার মন্তব্য। না, অন্যান্য দলের ব্যাপারটা আলাদা, অন্যান্য দলকে এখানে যুক্ত করাই ঠিক না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে, সেটা হলো যে আওয়ামী লীগ যে ঘটনায় মানে ক্ষমতাচ্যুত হলো, তার পতন ঘটলো, এটা কিন্তু শুধুমাত্র গণহত্যা আছে, দুর্নীতি আছে, এই কারণে তাদেরকে নিষিদ্ধ, বিষয়টা তা না। ধরেন মুক্তিযুদ্ধের পরে আপনি জামাত ইসলাম মানে নির্বাচন, আচ্ছা ঠিক আছে, জামাত ইসলাম যুদ্ধাপরাধ করছে, তা ঠিক আছে, আচ্ছা তারাও নির্বাচনে অংশগ্রহণ। দীপু ভাই 10টা সেকেন্ড, আমি একটু সাবির ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে, আমাদের একজন দর্শক, ওনার নাম শফিউল কালাম সজীব, উনি বলছেন যে সরি সোহেল আহমেদ, ওনার নাম সোহেল আহমেদ, উনি বলছেন যে দল হিসেবে বিচার করা জরুরি। তারা দল হিসেবে 3টি নির্বাচন অবৈধভাবে নিজ নৈতিকতা ছাড়া করেছে। যদি ভালো নির্বাচন হতো তাহলে দলের বিচার আসতো না। ক্রস ফায়ার এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস। আমরা যখন সাবির ভাইয়ের কাছে ফিরবো, সাবির ভাই নিশ্চয়ই এটা হয়তো একটু দেখবেন। জি দিদি, আপনি বলছিলেন ক্রস ফায়ারে মানুষ এই অ্যারেঞ্জমেন্টটা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ নিজে একটা সমাধান দিতে পারতো, যদি নেতৃত্ব তারা ছেড়ে দিয়ে একটা অন্য নেতৃত্বের হাতে যদি দিত, তাহলে হয়তো মানুষ মনে করতো যে না ঠিক আছে, আওয়ামী লীগের মধ্যে মনে হয় বোধোদয় হয়েছে, ঠিক আছে এই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগের এই আওয়ামী লীগের প্রধান হচ্ছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা পালিয়ে আছে, ক্ষমতাচ্যুত হয়েছে। তো সেই দলকে কি আর 10টা মানে দলের মতন বিচার করা হবে কিনা? জাতীয় পার্টি আর আওয়ামী লীগ কে, বা ওয়ার্কার্স পার্টি ইনু, তাদের দল আর আওয়ামী লীগ কে, ক্ষমতার পুরোটাই তো নিয়ন্ত্রণ করছে সে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা করা, এই
3টা জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় থাকা, ফলে এই দলটার সাথে আসলে একটা অন্যভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার ছিল। আমি নিষিদ্ধটাও সমর্থন করছি না, কিন্তু তাহলে গণঅভ্যুত্থানটা হইলো কি, মানে লাভটা কি হলো? মানে গণঅভ্যুত্থানের পরে এইরকম পদচ্যুত হওয়ার পরে আবার সে আবার নির্বাচনের মানে সুযোগ নিয়ে এসে চলে আসবে, তাহলে বিচারটা হলো কোথায়? মানে তার মানে কি বলে মেসেজটা কি গেল? বা পাবলিক তার পার্থক্যটা বুঝলো না। পার্থক্য এখন আচ্ছা ঠিক আছে পাবলিক দিচ্ছে, তাহলে আমরা জামাত ইসলামের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধের পর থেকে কেন এরকম নেগেটিভ থাকলাম, তাদেরকেও আমরা এগ্রি করতাম, তার বিচারটা করলাম কেন এত 52 বছর পরে? বিচার যেহেতু আগে হয়নি, তাহলে সেটাও তাদেরকেও ফ্রি করে দেওয়া উচিত ছিল। এরকম আসলে বিষয়টা একটু আরো আমার ধারণা যে পর্যালোচনা করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। গভর্নমেন্ট তো একেবারে মানে খুব ব্রুটালি একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আরো রাজনৈতিক স্পর্শকাতর, আরো আলাপ আলোচনার মধ্য দিয়ে কি মনে হয়? আমার কিন্তু মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পথে হাঁটতে চায় না। আমার সামনে লেখাটা নাই, কিন্তু আমার এরকমই মনে পড়তেছে, কোটটা মানে অনুবাদটা অনেকটা ওরকমই ছিল, যে কোনো দলকে নিষিদ্ধ করার দায় বা রেসপন্সিবিলিটি বা কোনো এটা এই সরকার তার সরকার নিতে চায় না, কিন্তু দল নিষিদ্ধ হয়নি। জি, তার সরকার নিতে চায় না। এখানে আমি একটা কথা বলি, এরশাদ সাহেব কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েও নির্বাচন করতে পেরেছেন জেলখানায় বসে, এবং তিনি 5টা সিটে জয়লাভ করেছেন। তার দল 35টা সিট জয়লাভ করেছিল 91 ইলেকশনে। গণঅভ্যুত্থানের ফলে মানে কোন অপরাধে কিন্তু আমার কাছে মনে হয় যে দীপু ভাইয়ের বলাটারে যদি আমি একটু সেকেন্ড করতে চাই এরকম করে, যে এরশাদ সাহেবের বিরুদ্ধে পুরো উনার রাজনৈতিক জীবনটারে নিয়েই আসলে প্রশ্ন ছিল। গণহত্যার বা মানুষকে 1-1.5 মাস ধরে গুলি করে মাইরা ফেলানোর অভিযোগও যেমন ছিল না, তারপরে আবার ওই অভিযোগও ছিল না যে উনি অনেক গুম করছে, অনেক হত্যা করছে, ওরকম অভিযোগও আমি দেখি নাই। বা 3টা নির্বাচন খারাপ করছে, 2টা করছে বোধহয় খারাপ, তো ওই 2টা বোধহয় খারাপ করছে। তো মনে হয় যে 2টা এরশাদ বিচার মানে আইন বহির্ভূত ভাবে ক্ষমতা দখল করছে, কিন্তু আওয়ামী কিন্তু দেশকে 2টা নির্বাচন মানে ভুয়া করছে। কিন্তু উনি দেশ থেকে যায় নাই, শেখ হাসিনা যেরকম করে দেশ থেকে চলে গেলেন কাউকে কোনো কিছু না বলে, এবং সেটা তিনি আত্মরক্ষার থেকে এসে দলের লোকজনকে আগে বলে গেছেন। কিন্তু আমরা খুব মানে এটাকে আমরা এটা অদ্ভুত সেরেন্ডিপিটি বলবো যে তার যারা আত্মীয় স্বজন আছেন তারা সবাই নিরাপদে পালিয়ে যেতে পারলেন। সেটার জন্য তো আপনি শেখ হাসিনা বিচার করেছেন, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, হাতের কাছে পেলে আপনি তার ফাঁসিতে লটকাই দিবেন, ভালো কথা। কিন্তু এটা তো দলের সাথে বিষয় না, এটা তো দলের সাথে বিষয় না। আমি বলছি যে দলের পতন হয়েছে ক্ষমতা থেকে, এখন দলকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে দলের হয়তো যেই নেতারা ছিল 2024 এবং 18 সালে, সেই নেতাদের হয়তো কেউই নির্বাচনে দাঁড়াতে পারবে না, কারণ তাদের সবার বিরুদ্ধে মামলা হয়ে আছে। এবং নির্বাচন কমিশন অলরেডি আইন পাল্টে দিয়েছে যে মামলা হলেই সে নির্বাচনে দাঁড়াতে পারবে না, দোষী সাব্যস্ত হতে হবে, দোষী মানে বিচার হতে হবে না। এটা ওই দলেরও একটা রেসপন্সিবিলিটির ব্যাপার ছিল, যে ওই দলও যদি এই বিষয়টা বুঝে যদি আরেকটা যদি দলের নেতৃত্ব এইরকম ঘটনায় কিন্তু অনেকের নেতৃত্ব ছেড়ে দেয়, কিন্তু আওয়ামী লীগ কিন্তু মনে করে না, সে মনেই করে না যেটা, সে মনে করে যে এটা কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে সরকার আসে সেই সরকারের নির্বাচনে তার অংশগ্রহণের দরকারটাই বাকি, মানে 5টা প্রশ্ন তো তোলা যায়। এটা জামাতের মতো, জামাত আজও স্বীকার করে না যে তারা 71-এ। আমি একটা দর্শকের মন্তব্য করি আর একটু ছোট করে একটা প্রসঙ্গ আনি আর কি। দর্শক উনি মন্তব্য করেছেন, মোহাম্মদ আতিকুল্লাহ, উনি মন্তব্য করেছেন, সাবির মুস্তফা সত্যিকারের একজন নিরপেক্ষ সাংবাদিক। ভাই খালেদ, আপনাকে নিরপেক্ষ মনে হয় না, আপনি যখন ডিডব্লিউতে ছিলেন তখন মনে হতো নিরপেক্ষ। যাই হোক, আমি ডিডব্লিউর প্রসঙ্গ ধরে আমি একটু বলি যে সজীব ওয়াজেদ জয় কিন্তু 5 আগস্টের পরপর ডিডব্লিউতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, না ডিডব্লিউর ইন্টারভিউতে নাকি তার আরেকটা ইন্টারভিউতে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম, যে তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে তারা রাজনীতিতে করবেন না, তার মা আসলে এখন রাজনীতি থেকে দূরে থাকবেন, আওয়ামী লীগের কী হবে, বাংলাদেশে কী হবে তারা তা জানেন না। যেটা দীপু ভাই বলতেছে যে এরকম একটা, এটা তো এক ধরনের ডিফিটটাকে কনসিড করা, এইটা থেকে কেন মানে আওয়ামী লীগ বাইরে হয়ে আসলো, বা আওয়ামী লীগ কেন এটা স্বীকার করে না যে এটা তার নেতৃত্বের পরাজয়? এইটা কি মনে হয়, এটা যদি আপনি একটু বলতেন সাবির ভাই, যে এইটা কি মনে হয়? যেটা খুব ইন্টারেস্টিং, কয়েক মাস আগে আমি লন্ডনে কয়েকজন ফর্মার আওয়ামী লীগ মন্ত্রী এমপির সাথে
মানে দেখা হয়েছিল লন্ডনে, এরা সব কিন্তু এখানে মানে পলাতক ছিলেন। এবং তাদেরকে কিন্তু আমি ওই কথাটাই বলেছিলাম যে আপনারা এই 15 বছর কিন্তু ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন, এবং প্রতিটা ভুল সিদ্ধান্তের জন্য পাবলিক কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়েছে, এবং সেই ক্ষোভটা তারা পুষেছে। ওইটা তারা বহিঃপ্রকাশ করতে পারেনি, কারণ নির্বাচন আপনারা ভণ্ডুল করে দিয়েছেন। এই ক্ষোভ ইউজুয়ালি মানে বহিঃপ্রকাশ ঘটে ভোটে, কিন্তু আপনি তাদেরকে ভোট দিতে দিচ্ছেন না, আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছেন। ক্ষোভটা পঞ্জীভূত হতে হতে 24 সালে সেই বিস্ফোরণটা হলো। এখন আপনাদের তো উচিত এই যে আপনারা যে এত ভুল করেছেন মানে সেগুলোকে অ্যাকনলেজ করে। আপনারা শুধু ওই 24-এ অমুকে ষড়যন্ত্র করেছে, আমেরিকা, জামাত, হ্যান ত্যান, এগুলো বলে লাভ নাই তো, কারণ এটা তো ধারাবাহিকভাবে ঘটনাটা ঘটেছে। কিন্তু তারা এটা একেবারেই মানতে নারাজ। আমি বললাম আপনারা দয়া করে একটা ইয়ে করুন, আত্মসমালোচনার পথ নিন, আপনারা খতিয়ে দেখুন আপনারা কি কোথায় কোথায় ভুল করেছেন, কেন করেছেন, এবং পাবলিক এটাকে মানে কি মনে করলো। তারপরে না আপনারা বুঝবেন যে এখন পাবলিকের কাছে আপনাদের মাপ চাইতে হবে কি হবে না, তখন বলবেন। Right. কিন্তু আপনারা আগেই বলে বসলেন যেটা ষড়যন্ত্র, আমি কেন মাপ চাইবো, তাহলে তো পাবলিক আপনাদের কথা শুনবে না, কেউ শুনবে না আপনাদের কথা, তো আপনারা এখানে বসে থাকেন। তো এই যে হয়ে গেছে, আপনার বক্তব্যের একদম ইকো করতেছেন একজন দর্শক, অনেকগুলি মতামত উনি পেটেছেন, তো ওনার নামটা আমি পড়তে পারতেছি না। উনি বলতেছেন যে আপনি সাধারণ কোনো আওয়ামী কর্মীদেরও যদি জিজ্ঞেস করেন শেখ হাসিনা ঠিক না ভুল, তারা কোনোদিন ভুল বলবে না, এদের সবার মোটিভ একই, যদিও বিএনপির ক্ষেত্রে এটি প্রযোজ্য। মানে তারা এই ভুলটার স্বীকার করার ক্ষেত্রে তাদের এই সাবির ভাই শেষ করলে আমরা আবার একটু দীপু ভাইয়ের কাছে একটু শুনি। হ্যাঁ, যেমন ধরুন জামাত এখনো ভুল স্বীকার করে না। তারেক রহমানের ইন্টারভিউ যেটা বিবিসি বাংলা দিল 2 পর্বে, 40 মিনিট আর 36 মিনিট না কত মিনিট, Right. দীর্ঘ ইন্টারভিউ, কোন জায়গায় সে বলেনি যে সে মানে তার আমলে 2001 থেকে 6 বিএনপি আমলে কোনো ভুল হয়েছে। বলছে যে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিব, শিক্ষা নিয়ে নিজেকে ইমপ্রুভ করব, কিন্তু ভুল করেছি সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, নাথিং। সো বাংলাদেশের পলিটিশিয়ানরা মনে করে ভুল স্বীকার করা, এটলিস্ট এটা তো বলতে পারতো, এটলিস্ট এটা তো বলতে পারতো যে জামাতকে সাথে নিয়ে সরকার করা ভুল হয়েছে, এই ভুল আর করব না, এই ভুল আর করব না, এইটাও বলে না। হ্যাঁ, এটা ঠিকই তারা মনে করে এটা দুর্বলতা, ভুল স্বীকার করা হচ্ছে একটা দুর্বলতা প্রকাশ করা। এমনকি তারা কোনো মন্ত্রীকে তারা ইয়ে করে না, মানে স্যাক করে না, যে মন্ত্রী টোটালি ফেইলিওর, এই যে জাহাঙ্গীর সাহেব বিগেস্ট ফেইলিওর ইন ইউনুস গভর্নমেন্ট, না যে খোদাবক্স সাহেবকে করছে, খোদাবক্স হয়ে গেলেন, খরচের খাতা চলে গেল। সো এইটাও তারা করতে চান না। অ্যাবসলিউটলি। দীপু ভাই, আপনি যদি কোনো কিছু বলতেন, মানে এই প্রসঙ্গে আপনি বলতেছিলেন যে মানে কেন আওয়ামী লীগের নেতৃত্বের ভুল স্বীকার প্রসঙ্গে এইটা মানে তাদের সেই মানে অন্তত ঠিক আছে, মানে আওয়ামী লীগের এত বড় একটা বিপর্যয়, আপনি পার্সোনালি কথা বলেন, দেখবেন যে সবাই বলে যে হ্যাঁ আমাদের তো এটা চরম ভুল হয়েছে বিএনপি কে এইভাবে করে এই শক্তিটাকেও ধ্বংস করে দিয়ে এই যে এখন ফ্যানাটিজমের উদ্ভব ঘটলো, এটা আমাদের দায় আছে, পার্সোনালি বলবে, কিন্তু সম্মিলিতভাবে স্বীকার করবে না। তাহলে এই অস্বীকার করে তাহলে কি রাজনীতিতে আসবে, কি আবার নতুন করে আসবে, কি তারা আশা ভরসার জায়গায়, হ্যাঁ তারা হয়তো বড় ধরনের ব্যর্থতার কারণেই কিন্তু এখন আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বাড়ছে, এটা সত্য। এবং নির্বাচনে যদি তারা পার্টিসিপেট করে, তাহলে যদি আমি ধরে নিচ্ছি যদি পার্টিসিপেট করতে পারতো, তাহলে কিন্তু তারা সেকেন্ড পজিশনে চলে আসতো এবং দেখা যেত যে লড়াইটা হয়তো আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে, এটাও সত্য, আমি মানি। কিন্তু মানে সেটা তো পাবলিক হয়তো মানে গত 1-1.5 বছরের এই ব্যর্থতার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভের কারণে মনে করছে দূর আওয়ামী লীগ তো ভালো ছিল, এখন তো আরো খারাপ অবস্থা, সেইটা একটা পারসেপশন। কিন্তু আমরা যদি রাজনীতিটা বিশ্লেষণ করি, তাহলে তো এটা বড় ডিজাস্টার যে এত বড় একটা চোখের সামনে গুম খুন 15 বছরের এই ধরনের শাসনের পরও আওয়ামী লীগ একটা লাইন বলে না, একটা শব্দ উচ্চারণ করে না যে আমরা একটা চরম ভুল করছি বা আমাদের এই নির্বাচনগুলি এই জালজালিয়াতি মানে এটা ঠিক হয়নি। তাহলে এখন যে নির্বাচনটা হচ্ছে এটা তো দলীয় সরকারের অধীনে না, এটা অন্তর্বর্তী সরকারের অধীনে, তাহলে এটা কি মেনে নিবে? এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে তার অধীনে কে তারা নির্বাচন করবে? আগে তো বলছে না তত্ত্বাবধায়ক সরকার নাকি সবচেয়ে খারাপ জিনিস, এটা একেবারে অসাংবিধানিক, এর ভিতরেই যাওয়া হবে। তাহলে এখন তারা যাবে বা নির্বাচন করতে চায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কোনো যুক্তি তো থাকলো না।